ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মঙ্গলবার বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি ছাড়িয়েছে। আর সেদিনই আশার আলো জাগিয়ে করোনা মোকাবিলায় প্রথম ভ্যাকসিন আবিষ্কারের দাবি করল রাশিয়া। এই ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন তৈরি করেছে গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট জানান, আজ সকালে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন রেজিস্টার করা হয়েছে। গোটা বিশ্বের জন্য এটা বড় পদক্ষেপ। এরই সঙ্গে পুতিনের দাবি, ভ্যাকসিন অত্যন্ত ভালোভাবে কাজ করছে, শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে। সমস্ত পরীক্ষা নিরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে এই ভ্যাকসিন। আর রাশিয়া যেদিন করোনা মোকাবিলায় ভ্যাকসিন আবিষ্কারের দাবি করল, সেদিন ভারতেও করোনা রুখতে 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে যে 10টি রাজ্যে করোনার প্রকোপ সব থেকে বেশি, সেখানকার মুখ্যমন্ত্রীরাই এদিনের বৈঠকে ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই তালিকায় ছিলেন অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পাঞ্জাব, বিহার, গুজরাট, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ভারতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই 10টি রাজ্যের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। आज 80% एक्टिव केसेस इन 10 राज्यों में है। आज देश में एक्टिव केसेस 6 लाख से ज्यादा हो चुके हैं। कहीं न कहीं ये एक भाव आज निकल कर आया है कि अगर हम मिलकर अपने इन 10 राज्यों में कोरोना को हरा देते हैं तो देश भी जीत जाएगा। অন্যদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফের পাওনার দাবিতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কেন্দ্রের কাছে আরও ভেন্টিলেটর চেয়েছেন। ভ্যাকসিন নিয়েও কেন্দ্রের কাছে গাইডলাইন জারি করার অনুরোধ জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কোন ভ্যাকসিন ব্যবহার করা উচিত তা ঠিক করে দেওয়া উচিত কেন্দ্রের। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেন্দ্রের কাছে বকেয়া টাকাও চেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রের থেকে 53,000 কোটি টাকা এখনো রাজ্যের প্রাপ্য। রাজ্য সেই টাকা এখনো পেল না। জিএসটি ক্ষতিপূরণ বাবদ আরো 4,135 কোটি প্রাপ্য, সেটাও পায়নি। কোভিড পরিস্থিতিতে আয় কমে গিয়েছে। এই অবস্থায় কেন্দ্র যদি রাজ্যের প্রাপ্য টাকাটুকু না দেয়, তাহলে কিভাবে করোনা মোকাবিলা করবে? টানা 4 দিন ধরে ভারতে দৈনিক সংক্রমিতের সংখ্যা 60,000-এর উপরে থাকার পর মঙ্গলবার তা অনেকটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবার সকালের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন 53,601। সেই সঙ্গে গত কয়েকদিনে সুস্থতার হারও তুলনামূলক বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবার সকালের বুলেটিন অনুযায়ী দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে 69.8%। দেশে মৃত্যুর হারও কমে হয়েছে 1.99%। এই প্রথম ভারতে মৃত্যুর হার 2%-এর নিচে নামল। हमारे यहाँ एवरेज फर्टिलिटी रेट, संतोष की बात है कि ये लगातार और कम हो रहा है। एक्टिव केसेस का प्रतिशत कम हुआ है। रिकवरी रेट लगातार बढ़ता जा रहा है, सुधरता जा रहा है। तो इसका अर्थ ये है कि हमारे प्रयास कारगर सिद्ध हो रहे हैं। যদিও দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে এখনো বিশ্বে শীর্ষে ভারত। এদিকে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ঠেকাতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এদিন তা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সরকারি হাসপাতাল এবং করোনা মোকাবিলার জন্য নেওয়া বেসরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। পশ্চিমবঙ্গে 100-র বেশি সেফ হোম রয়েছে, যেখানে 7,000-এর বেশি বেড রয়েছে। যাদের পক্ষে বাড়িতে আইসোলেশনে থাকা সম্ভব নয়, তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া 24 ঘন্টা টেলিমেডিসিন পরিষেবাও দেওয়া হচ্ছে। করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। রবিবার পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে করোনা পরীক্ষা করা হয়, তখনই রিপোর্ট পজিটিভ আসে। সোমবার রাতে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর এখনো ভেন্টিলেশনে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। করোনা আবহে এবার সামগ্রিকভাবে দুর্গাপুজোর আকাশেও রয়েছে শঙ্কার মেঘ। সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে, তাতে পুজোর সময় পরিস্থিতি কি হবে কেউই বুঝে উঠতে পারছে না। এর মধ্যে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে রাশিয়ার প্রথম ভ্যাকসিন আবিষ্কারের দাবি। ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে রয়েছে ভারতও। তবে কতদিনে সেই ভ্যাকসিন বাজারে আসবে তা এখনো চূড়ান্ত নয়। ফলে একটা বিষয় কার্যত পরিষ্কার, দুর্গাপুজো হচ্ছে, কিন্তু অনেক কিছুর মতো করোনা আবহে তার ধরন পাল্টে যাবে। পুজোতেও দেখা যাবে
নিউ নর্মালের ছোঁয়া। বাঙালির মেগা কার্নিভাল দুর্গাপুজো হচ্ছেই, তবে কোন চেহারায় এবং কি কি পরিবর্তন অবশ্যম্ভাবী এই করোনা কালে, কিন্তু কি কি পরিবর্তনের মাধ্যমে এবার মায়ের আবাহন হবে এই রাজ্যে, দেখুন। বাঙালি জীবনের নানা অভ্যাসে ইতিমধ্যেই করোনার কোপ পড়েছে। এবার কি নিউ নর্মালের প্রভাব পড়তে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও? গত কয়েক বছর ধরে দুর্গাপুজো মানি শহর মফস্বলের অলিতে গলিতে শুধুই থিমের লড়াই, থিম ও বিজ্ঞাপনের ভিড়ে হারিয়ে যাওয়া। কিন্তু করোনা সংকটকালে পুজোর বাজেটে টান, আর তাই কি এবার থিমের আড়ম্বরের পরিবর্তে ফিরে আসছে সেই একচালা পুজো? 2 দশক ধরে চলে আসা রীতিনীতির কি তবে পরিবর্তন ঘটতে চলেছে? এবার মা যদি চান নিশ্চয়ই মায়ের পুজো হবে, কিন্তু সেই পুজো এইভাবে মানে আগের মতো সুরুচি মানে থিম, সুরুচি মানে লক্ষ লক্ষ মানুষ, সেই পুজো আর হবে না। এবার ছোট করে একটা একচালার ঠাকুর, সেই পুজোটাই হবে। জাস্ট একটা ঠাকুর, সেই আগেকার আজ থেকে 40 বছর আগে সেই কাপড়ের প্যান্ডেল, ব্যাস। অন্যান্যবার এই সময় শুরু হয়ে যায় পুজোর কাউন্টডাউন, কিন্তু এবার কোথায় কি? করোনা আবহে সেই পুজো গন্ধটাই উধাও। তার প্রধান কারণ যদি হয় করোনার মারণ ভয়, তাহলে অপরটি অবশ্যই পকেটের টান। বহু উদ্যোক্তাই বলছেন করোনার জেরে বাজারে চরম অর্থ সংকট, তাই এবার মণ্ডপে জায়গা পাবে একচলার দুর্গা প্রতিমা। আমরা এবারে থিম থেকে একটু সরে এসে এবারে আমরা সাবেকিয়ানার দিকে জোর দিয়েছি। আমরা যদিও সেই চন্দননগরের মূর্তি, সেই একচালা, সেটাই দর্শক দেখতে পাবে এবারে আমাদের পুজোর মধ্যে, কিন্তু আমরা আমাদের ঐতিহ্য বজায় রেখে, সাবেকিয়ানা বজায় রেখে এবারের পুজো করব। 90-এর দশকের মাঝামাঝি সাবেকিয়ানা ছেড়ে কলকাতা ঝুঁকেছিল থিমে, কিন্তু এবার একদিকে করোনার ভয়, অন্যদিকে স্পন্সর নেই। কুমোরটুলির পরিসংখ্যানও বলছে করোনার আবহে এবার একচালার প্রতিমার বায়না বাড়ছে। একচালা ছোট মূর্তি করে, ছোট প্যান্ডেল করে, সোশ্যাল মানে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে পুজো তারা করাবে। যেভাবে আমরা ছোটবেলায় মাতৃমূর্তির পূজা দেখতাম, অনেকটা তাতেই ফিরে যাবে এবার। উত্তর থেকে দক্ষিণ, পুজোর থিম থেকে উদ্বোধন, সোনার গয়না থেকে লাইটের ঘন ঘটা, সবকিছুতেই থাকে অন্যকে টেক্কা দেওয়ার মশলা। কিন্তু এবার যা পরিস্থিতি আছে তাতে সেই পরিস্থিতি অনুযায়ী বড় কিছু করা সম্ভব হবে না এই বছরটা। তার কারণ আমরা যেটা করব সেটা ভালো করেই করব, কিন্তু ছোট করে করব, ছোট ফর্মে করব। আমরা চাইছি না যে খুব বেশি ভিড় হোক। তো যদি ভিড়ই না হয় তাহলে সুযোগ পুজো করার জন্য যেরকম পুজো করা সেই পুজোটাই করবে। আমাদের পাড়াতেও যখন অগ্রণী প্রথম পুজো করলে একচালা দিয়ে শুরু হয়েছিল, এবারও একচালাই হবে। পুজো বন্ধ হবে বলে আমার মনে হবে না, তবে পুজো ছোট হবে। সেই বিরাট আকারে থিমের পুজো চলো যাই লড়াই, এবার লড়াইটা করোনার বিরুদ্ধেই হবে। সুতরাং এই মুহূর্তে দুর্গাপুজো হবে, তবে সেই জাঁকজমকতা থাকবে বলে আমার মনে হয় না। এরই মধ্যে বরাবরই ব্যতিক্রমী একডালিয়া এভারগ্রিন, থিমের লড়াইয়ে কোনোদিনই নেই, এবারও তাই। ঠাকুর প্রতিমা এবং প্রতিমার যে প্যান্ডেলটা, তাতে আমরা খুব বেশি কাটছাট এবং পরিবর্তন করছি না, কিন্তু জৌলুস বাইরের, অর্থাৎ আলোর সজ্জা, আমরা একদিন খাওয়া দাওয়া করি পাড়ার, সেটা একটা ফাংশন করি বড় করে, সেটা এগুলো সব আমরা বন্ধ করে দিয়েছি। সব মিলিয়ে নিউ নর্মালে এবছর যেন সেই পুরাতনী পুজোর আবহে ফিরতে চলেছে বাঙালি। কৃষ্ণেন্দু অধিকারী, সঞ্চয়ন মিত্র, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার সঙ্গে এই মুহূর্তে এই অনুষ্ঠানে যিনি যোগ দিয়েছেন তিনি এমনিতে রাজ্যের মন্ত্রী, কিন্তু তার থেকেও একটা পুরনো পরিচয় আছে। তিনি 1971 সাল থেকে, আমার জন্মের 5 বছরেরও বেশি আগে থেকে তিনি পুজোর সঙ্গে যুক্ত। একডালিয়া এভারগ্রিনের প্রধান কর্মকর্তা সুব্রত মুখোপাধ্যায়। সুব্রতদা, এমনি পুজোর সময় রাজনৈতিক বিতর্ক তো হয় না, তো আমরা মুখিয়ে থাকি সংবাদ মাধ্যম যে একটা তো বিতর্ক প্রয়োজন, তো বিতর্ক কি হবে? সুব্রত মুখোপাধ্যায় একদিকে থিমের বিরুদ্ধে বলবেন এবং থিমের সপক্ষে ধরা যাক অরূপ বিশ্বাস বলবেন, তো এইটা নিয়ে পুজোর 4টে দিন একটা উত্তেজনার মেজাজ থাকে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে কোন মণ্ডপে কত মানুষ গেলেন তার প্রতিযোগিতা তো থাকেই। কিন্তু এবার তো বাজেটের টানাটানিতে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত তোমারই পাল্লা ভারী। মানে সুব্রত মুখোপাধ্যায় যে সাবেকিয়ানা বা একচালার প্রতিমার কথা
বলে এসেছে, তার একডালিয়া এভারগ্রিনের জন্য সওয়াল করে এসেছে, অনেকেই যারা নিয়মিত বছরের পর বছর থিমের পুজো করতেন তারাও এখন বাজেটের কারণে কিন্তু মোটামুটি তোমার দিকেই বা ওই একচালা বা সাবেকিয়ানার দিকেই ঝুঁকছেন। সুব্রত দা, এটা থিমেও ভালো পুজো হয়, আকর্ষণ অনেক থাকে। আর আমরা সাবেকি পুজো প্রতিমাটা সাবেকিয়ানা থাকে, বাদবাকি যেভাবে সাজানো হয় অন্য জায়গাতেও আমাদেরও ওই একই রকমের কাছাকাছি হয়। এখন এবারে তো সম্ভব নয়, তবে আমরা ঠিক করেছি অলরেডি, ঠাকুরের বায়নাও হয়ে গেছে, ঠাকুর যা হয় তাই হবে। জৌলুস যেগুলো, অর্থাৎ অনেক আলোর, অনেক গেট, অনেক আমাদের খাওয়া দাওয়া হয়, সেসব এগুলো আমাদের আর এবছর করা সম্ভব হবে না। কিন্তু প্রতিমা একই প্রতিমা হবে, ওইভাবেই আমরা যেভাবে করে থাকি তার বিন্দুমাত্র পরিবর্তন হবে না। আর যে প্যান্ডেলটায় মা থাকবেন সেটাও আমরা যেরকম হয় সেরকমই করবো। বাদবাকি অনেক আনুষঙ্গিক যে সাজানো ব্যাপার থাকে সেটা অনেক কমে যাবে। আমরা জানি এবার দর্শকরাও খুব সংযতভাবে আসবেন, আমরা ওই জন্য পুজোর ওপরেই সাধারণভাবেও জোর দিয়ে থাকি, এবারও সেইভাবেই পুজোটা আমরা করব। আমি সুব্রতদা এই দর্শকদের কথায় তোমার কাছে আমি আসবো। সেটা হচ্ছে, দেখো, ভিড় নিয়ে প্রতি বছরের পুজোয় একটা প্রতিযোগিতা, মন কষাকষি পুজো উদ্যোক্তাদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই সেটা হয়। আমার মনে আছে একটা টপ শটের জায়গা আছে, তুমিও জানো তোমার পুজোয়, যেখান থেকে কার্যত একডালিয়া এভারগ্রিনের ওই যে জনসমুদ্র, ওই শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, এই রকম একটা শট পাওয়া যায় নদীর স্রোতের মতো। মানে একডালিয়ার পুজো দেখতে গিয়ে অনেক পুজোর মতোই মানে হাঁটতে হয় না মানুষকে, মোটামুটি ভিড়ে ভাসতে ভাসতে পুজো দেখতে দেখা হয়ে যায় মানুষের। তো এই বছর কিন্তু চ্যালেঞ্জটা সম্পূর্ণ অন্য, এবং আমি সেটা কিভাবে সম্ভব আমার কাছে অন্তত এই মুহূর্তে পরিষ্কার নয়। সেটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং বা এই ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তুমি দর্শক সামলাবে কি করে। আমি বলছি যে 8 ফিটের ব্যবধানের কথা বলা হচ্ছে, একডালিয়ার সাধারণ ছবিটা 8 ফিটে 8 জন লোক দাঁড়িয়ে থাকে, আর 2 জন দর্শনার্থীর মধ্যে 8 সেন্টিমিটারের ব্যবধানও থাকে না। তো সেইটা কি ভাবছো? হ্যাঁ, এটা আমরা ভেবেছি। আমাদের এই প্রথম আমাদের একটা লাইন করে ঢোকাতে হবে। আমাদের এই দীর্ঘদিন ধরে আমরা পুজো করছি, আমাদের পুলিশ থাকে না, ভলেন্টিয়ার থাকে না, আমাদের কোনো রকম ছেলে মেয়ে আলাদা থাকে না। কিন্তু এইবার আমাদের যদি মানুষ আসেন, কম বেশি যাই আসুন, তাদের কিন্তু একটা লাইনে সম্ভাব্য একটা পরিস্থিতি তৈরি করে ডিসিপ্লিন মেনে ওইরকম গায়ে গায়ে লেগে আসাটা আমাদের করা যাবে না। আমাদের একটা ব্যবস্থা করতে হবে যাতে মানুষ করোনাকে সামনে রেখেই একটু সংযতভাবে আমাদের মাতৃদর্শন করতে পারে। আমি অতীন ঘোষের কাছে আসবো। এমনিতে পুরো প্রশাসক মণ্ডলীর সদস্য এই মুহূর্তে, কিন্তু পুজোর সময় আরো বড় একটা পরিচয় সামনে আসে যে উত্তর কলকাতার প্রায় 5টা বড় পুজোর সঙ্গে, অসংখ্য ছোট পুজোর সঙ্গে, বড় 5টা পুজোর সঙ্গে সক্রিয়ভাবে অতীনদা যুক্ত থাকে। অতীনদা, এই সবটাই মোটামুটি ভাবে মূলত থিমের পুজো। এবার কিন্তু বহু ক্ষেত্রে, এর আগে একটি প্রতিবেদনও আমরা দেখালাম যে বাজেটের কারণে মূলত স্পন্সরশিপটা রাতারাতি কোভিডের কারণে অনেকটা নেমে গেছে, যার ফলে বাজেটের টানাটানির কারণে থিম থেকে সাবেকিয়ানায় অনেকে ফিরছেন। তো এইবার পুজোয় কতটা পরিবর্তন তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত অতীনদা? না, অ্যাকচুয়ালি এবছরে পুজোয় জাঁকজমক, অর্থনৈতিকভাবে ঔজ্জ্বল্য প্রকাশ করা, থিমের বাহার করা, এগুলো এবছরে কোনো সম্ভাবনা নেই। আমার এখানে যে 5টা বড় পুজো আছে তার মধ্যে ইতিমধ্যে 2টো পুজো কমিটি বলে দিয়েছে যে তারা খুব ছোট করে একচালার মূর্তি দিয়ে পুজো করবে, যে পুজোর যে নিয়ম আচার মেনে পুজোগুলো করবে, কিন্তু পুজোর যে বহিঃপ্রকাশ ঔজ্জ্বলতা থাকে, উৎকর্ষতা থাকে, সেটা ততটা দেখা যাবে না। বাকি আরও 2টো পুজো কমিটি তারা বলেছে যে তারা থিম হয়তো করবে, শিল্প উৎকর্ষতা তারা রাখবে, কিন্তু বাজেট প্রায় 75% কমিয়ে দেবে, 25% বাজেটের উপর করবে। এবং আমি যেটা প্যাট্রোনাইজ করি এই পুজোগুলোকে, আমার নিজের পরিচয়, বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে, এবারে আমি পুজো কমিটিগুলোকে বলে দিয়েছি যে এবছরে সমস্ত পুজো কমিটিকেই ত্রাণে অর্থ ব্যয় করতে হবে। কারণ পুজোর সময় সাধারণ মানুষের, বিশেষ করে প্রান্তিক সীমার মানুষদের অর্থনৈতিক অবস্থা শোচনীয় থাকবে, তাদের পাশে পুজো কমিটিগুলো দাঁড়াতে হবে।
জামা কাপড় খাবার এগুলো মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ওটাই কিন্তু দুর্গাপুজোর সব থেকে বড় পুজো হবে। অতীনদা দেখো, এখন দক্ষিণ কলকাতায় থাকলে কি হবে, আমার জন্ম বড় হয়ে ওঠা স্কুল কলেজ সব উত্তর কলকাতায়। উত্তর কলকাতার পুজোর যেটা অন্যতম যার সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে রাস্তাঘাট সরু, যার ফলে একটু ভিড়েই রাস্তাঘাটে পুজোর সময় ভিড় উপচে পড়ে। পাশাপাশি দক্ষিণেও আছে, উত্তরেও আরো বেশি করে প্যান্ডেলে আড্ডা, মানে শুধু যে দর্শনার্থীরা এসে পুজো দেখে চলে যাচ্ছেন তা নয়, বসে জমিয়ে আড্ডা। সেখানে ফিজিক্যাল ডিস্টেন্সিং কি হবে? আরেকটা প্রবণতা যেটা মূলত সল্টলেক বা বিধাননগর থেকে শুরু হয়েছে, এখন দক্ষিণ উত্তর সব জায়গায়, সেটা হচ্ছে পুজোর কয়েকদিন, কোনো বড় পুজো সপ্তাহে মানে পুজোর 4 দিনের 2 দিন, কেউ আবার 4 দিনই, সেটা হচ্ছে পাড়ার, যেমন সল্টলেকে ব্লকে বসে খাওয়া। পুজোর 4 দিন বাড়িতে রান্না বান্না নয়, একসঙ্গে খাওয়া দাওয়া। সেখানেও তো এক একটা পাড়ার যা চেহারা, উত্তর বলো দক্ষিণ বলো বিধাননগর বলো, সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং আদৌ কি মেনটেন করা যাবে? একটা পাড়ার সল্টলেকের একটা ব্লকে কটা চেয়ার পাতা যাবে এবং তাতে কত ঘন্টা ধরে খাওয়ানো যাবে? এটার বিষয়ে তোমরা কিছু ভেবেছো? না, ইতিমধ্যেই পুজো কমিটিগুলো বলেছে যে পুজো মণ্ডপে বসে যে আড্ডা, সেটা এবারে করা যাবে না। পুজোর মণ্ডপের বাইরেই স্যানিটাইজ করে এক একজন করে মানুষকে ঢোকানো হবে, প্রতিমা দর্শন করবেন, চলে যাবেন। পুজোর মণ্ডপে আড্ডা, জমজমাটি আড্ডা, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, এইসবগুলো এবারে সম্ভব নয়। এবারে মাতৃদর্শন করবেন, মণ্ডপে আসবেন, মণ্ডপ থেকে চলে যাবেন। মণ্ডপে ঢোকার মুখে স্যানিটাইজ করা হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হবে। তো এই কাজগুলো এবারে পুজোয়, অন্যান্য বারের যে পুজোর চেহারা, পুজো প্যান্ডেলকে মণ্ডপকে ঘুরে একটা জনমানসের জনসমাগম, একটা মিলন কেন্দ্র, পারিবারিক এবং পল্লীর মিলন কেন্দ্র, সেটা এবছরে সম্ভব নয়। সেটা এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে না সেটা সম্ভব হবে, এবং পুজো কমিটির যারা কর্মকর্তা তারাও এটাকে অ্যাকসেপ্ট করেছে। একদম, তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। পুজোর প্রস্তুতির কথা এত হচ্ছে, আমি সরাসরি এবার আপনাদের নিয়ে যাব চোরবাগান সার্বজনীন, যেখানে পুজোর প্যান্ডেল ইতিমধ্যেই তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সেখানে পৌঁছে গেছে। কৃষ্ণেন্দু, আমি দুটো পার্টে আসবো। এক হচ্ছে এই প্যান্ডেল যে কারিগররা, যে শিল্পীরা তৈরি করছেন, তাদের ক্ষেত্রে এই করোনার সময় কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারা কি কি ব্যবস্থা নিচ্ছেন, এবং 2, কাজের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে এই ধরনের কাজ করা কঠিন। এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে পুজোর সময় যে সতর্কতামূলক ব্যবস্থা অতীনদা যেটা বলছিলেন, স্যানিটাইজিং প্রসেসটা চালিয়ে যেতে হবে। এক তো সেটা নিঃসন্দেহে বিপুল লোকবল লাগবে, বিপুল খরচ আছে, কিন্তু এখনো পর্যন্ত যে পুজোতে তুমি দাঁড়িয়ে আছো সেই চোরবাগান সার্বজনীনের পরিকল্পনাটা কি? পুজোর সময় কি করতে চলেছে তারা? কৃষ্ণেন্দু। দেখো সুমন্ত, প্রথমে তোমায় বলি যে উত্তর কলকাতার যে চোরবাগান সর্বজনীনের মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা সম্ভবত কলকাতার প্রথম পুজো কমিটি যেখানে 1 মাস আগে থেকে মণ্ডপ সজ্জা শুরু হয়ে গেছে। অতীন ঘোষ এবং সুব্রত মুখোপাধ্যায়ের কথা শুনছিলাম, কিন্তু এখানে কিন্তু থিমেরই আধিক্য, এবং এখনো পর্যন্ত পুজো অন্যান্য বারের মতো যেমন হয় এবারেও সেইভাবে করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ একটা স্যানিটাইজিং টানেল রয়েছে। এই টানেলটা কিন্তু দর্শনার্থীর জন্য নয়, আমায় প্রায় ভিজিয়ে দিচ্ছে। এটা যারা কাজ করছেন এখানে তাদের জন্য। বাদিকে বাঁশ কঞ্চি রাখা হয়েছে ইনস্টলেশনের জন্য, তুমি দেখতে পাচ্ছ কাজ বেশ জোর কদমে চলছে। এবং ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, চোরবাগানের থিমের বিষয়বস্তু লেখা আছে জয়মা বলে ভাষা তরি। এই সংকটকালে মরা গ্যাগে কতটা জোয়ার আসবে বা বান আসবে এখনো ঠিক নেই, কিন্তু জয়মা বলে তরি ভাসিয়ে দিয়েছে এখানে দেখা যাচ্ছে। আমাদের, তুমি কাজ করার কথা বলছিলে, সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে কাজ শুরু হয়েছে। তুমি দেখছো কঞ্চি দিয়ে ইনস্টলেশনের কাজ, 3 জন কাজ করছেন। এবং এখানকার পুজো কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে, এক বেলা, অর্থাৎ এক বেলা, সকাল বেলার দিকে 8 জন, বিকেল বেলার দিকে 8 জন, 8 জনের বেশি কেউ কাজ করবেন না। এই যে স্ট্রাকচারটা তুমি দেখছো, পুজো মণ্ডপ তৈরি হয়েছে, পুজো মণ্ডপ গোটা মাঠ জুড়ে হয়, এবার একটু ছোট হয়েছে, এবং এই স্ট্রাকচারটা লোহা দিয়ে তৈরি হয়েছে। তার মূল কারণ হচ্ছে যাতে কম লোক লাগে, যাতে একসঙ্গে বহু লোক কাজ করতে না হয়, কম লোক লাগে, তার জন্য এইভাবে লোহা স্ট্রাকচার করা হয়েছে, এবং প্রয়োজন মতো যাতে বদলানো যায়। কারণ কি পরিস্থিতি 3 মাস পরে হবে কেউ জানে না। সেই জায়গা থেকে পুজো কিন্তু এই জায়গায় মণ্ডপ কাজে শুরু হয়ে গেছে। এখানে যে টেবিলটা রাখা হয়েছে এটা আপাতত কিন্তু এখানকার যারা কাজ করছেন তাদের জন্য, কিন্তু যারা পরিকল্পনা নিয়েছেন, এখানে দেখতে পাচ্ছি আমরা অক্সিমিটার আছে, হ্যান্ড স্যানিটাইজার আছে,
এখানে আছে টেম্পারেচার মাপার যন্ত্র এবং মাস্ক, এবং আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুই রয়েছে। এবং এরা পুজো কমিটি যেটা বলছিল কিভাবে লোকজন এলে কিভাবে সামাল দেবে, কিভাবে শারীরিক দূরত্ব মেনটেন করে এই পুজোকে এখানে করা হবে, এখানে মানুষকে ঢোকানো হবে। পুজো কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে, যে টানেল দিয়ে আমরা ঢুকলাম এই রকম তিনটে টানেল সেন্ট্রাল অ্যাভিনিউর মোড় থেকে পুজো মণ্ডপ পর্যন্ত এখানে রাখা হবে, এবং প্রত্যেক জায়গায় যারা ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক থাকবেন তারা কিন্তু এই হ্যান্ড স্যানিটাইজার এবং তারা মাস্ক নিয়ে থাকবেন। মাস্ক ছাড়া এখানে অ্যালাউ না, এমনিতে মাস্ক ছাড়া এখন রাস্তাঘাটে ঘোরা যায় না, সরকার বলেছে মাস্ক ছাড়া 3 মাস পরে এই পুজো মণ্ডপে ঢোকা যাবে না। এবং যারা মাস্ক আনবেন না তাদের এখানে চোর বাগানের স্ট্যাম্প লাগানো মাস্ক আছে, তাদের হাতে ধরিয়ে দেওয়া হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি একটা করে হ্যান্ড স্যানিটাইজারের বোতল বা পাউচ সেটাও দিয়ে দেওয়া হবে। কৃষ্ণেন্দু যেরকম আমাদের দেখাচ্ছিল যে সতর্কতা আছে, নানা সীমাবদ্ধতা আছে, কিন্তু পুজো উদ্যোক্তারা ওই থিমের মতোই জয় মা বলে ভাষা তরি। যাই হোক, তো এইবার আপনাদের যে প্রতিবেদনটা রাখবো সেটা পুজো উদ্যোক্তাদের যে ফোরাম আছে তারা কি মনে করছেন, কিভাবে কোন চেহারা দেয়া যায় এই প্যান্ডেল হপিং বলুন, পুষ্পাঞ্জলি বলুন, কি কি নিয়ম করে এই করোনা কালে একটু নিয়ন্ত্রণের চেষ্টা করা যায়। তারা বলছেন যে 25 জন একসঙ্গে তার বেশি দর্শনার্থীকে মণ্ডপে ঢুকতে দেওয়া হবে না, প্রতিদিন অন্তত একবার পুরো মণ্ডপ স্যানিটাইজ করা হবে, এই ধরনের কয়েকটি নিয়ম। আমি দ্রুত একবার এই বিশেষ প্রতিবেদনটি দেখব। বঙ্গজীবনের সবচেয়ে বড় সামাজিক উৎসবেও এবার মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। নতুন জামা জুতোর চেয়েও এখন বেশি জরুরি হয়ে পড়েছে হ্যান্ড স্যানিটাইজার আর মাস্ক। কিন্তু যে উৎসব মানেই বাঁধ ভাঙা আনন্দ, সেখানে বিধির বাঁধন কিভাবে সম্ভব? কিন্তু এই অসম্ভবকে সম্ভব করার একটা ইঙ্গিত মিলেছে ফোরাম ফর দুর্গোৎসবের দেওয়া প্রস্তাবগুলিতে। বলা হয়েছে চেষ্টা করতে হবে যাতে প্যান্ডেলের উচ্চতা বেশি না হয়, যাতে প্রতিদিন অন্তত একবার করে গোটা প্যান্ডেল স্যানিটাইজ করা যায়। সম্ভব হলে নিজেদের উদ্যোগেই ট্যাঙ্কার এনে স্যানিটাইজ করতে হবে। এমন ভাবে প্যান্ডেল তৈরি করার চেষ্টা করতে হবে যাতে বাইরে থেকে প্রতিমা দর্শন করা যায়। এর ফলে মণ্ডপের ভেতরে প্রবেশের প্রবণতা কমবে। মণ্ডপের ভেতরের কারুকার্য যতটা সম্ভব কমাতে হবে। একসঙ্গে 25 জনের বেশি দর্শনার্থীকে মণ্ডপে ঢুকতে দেওয়া যাবে না। মাস্ক পরা বাধ্যতামূলক। প্রবেশের সময় দিতে হবে হ্যান্ড স্যানিটাইজার, রাখতে হবে থার্মাল গান। জ্বর নিয়ে কাউকে মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রত্যেক স্বেচ্ছাসেবকের জন্য উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা রাখতে হবে। মণ্ডপে ঢোকার আগের রাস্তা ব্যারিকেড দিয়ে যতটা সম্ভব দীর্ঘ করতে হবে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় থাকে। আলোর চাকচিক্য কমাতে হবে যাতে শুধু রাতের বদলে সারাদিন ধরে মানুষ ঠাকুর দেখতে পারেন। এর জন্য আগে থেকে প্রচার করতে হবে। পুজোর আচার বা প্রসাদ বিতরণের ক্ষেত্রেও একাধিক প্রস্তাব দিয়েছে ফোরাম। যেমন ঠাকুরের ভোগ নিবেদনে গোটা ফল দিতে হবে। পুষ্পাঞ্জলি, সন্ধি পুজো, সিঁদুর খেলার সময় সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। এবছরে যে করোনার যে পরিস্থিতি রয়েছে সেটাকে মাথায় রেখেই এবার আমাদের সবাইকে পুজো করতে হবে। আমরা যারা পুজো করি তারা তো আমরা একজন সমাজকর্মী, আমাদের পাড়ার প্রতি, অঞ্চলের প্রতি এবং আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে। প্রশাসনের গাইডলাইন মেনে আগামী 3 মাস বাদে কি করোনা পরিস্থিতি দাঁড়ায় তার উপর সবকিছু নির্ভর করছে। এবছরে 100 বছরে পা দিচ্ছে উত্তর কলকাতার অন্যতম টালা বারোয়ারি দুর্গোৎসব। কিন্তু করোনা আবহে এবার আর সাড়ম্বরে পুজো করা যাবে না। সেই আক্ষেপ থাকলেও ছোট কিন্তু ভালো পুজো করার দিকে নজর দিচ্ছেন উদ্যোক্তারা। দীর্ঘ 4-5 বছর ধরে আমরা এই 100 বছরের জন্য একটা প্ল্যান প্রোগ্রাম করেছিলাম যে অতিমারি রোগ, তাতে পুজো তো নিঃসন্দেহে ছোট করতে হবে এবং করাটাই উচিত। কারণ মা দুর্গার সন্তান আমরা আশা করি যে পৃথিবী সুস্থ হয়ে উঠবে। তো আগামী দিনে 101টা হবে। সব মিলিয়ে করোনার জেরে কলকাতার থিমের পুজোর জায়গায় যেমন ফিরতে চলেছে সেই একচালার প্রতিমা, তেমনই বদল আসছে মণ্ডপ তৈরি থেকে প্যান্ডেল হপিং, এমনকি পুজোর আচারেও। সঞ্জয় মিত্র, অরিত্রিক ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দুর্গাপুজো শুধু আনন্দ বা আধ্যাত্মিকতা নয়, দুর্গাপুজো শিল্পেরও উৎসব। অসংখ্য শিল্পী, নামী শিল্পীরা যেমন আছেন, বহু গ্রামের গুণী শিল্পীরা গোটা বছর অপেক্ষা করে থাকেন যে পুজোর এই 4টে দিনে তাদের শিল্পের কদর হবে এবং ওইটুকু রোজগারে হয়তো তাদের বছর ভোর চালাতে হবে। এবার কিন্তু করোনার এই কঠিন সময় আঘাত বাজেটে যেমন পড়েছে, সরাসরি সেই সব নামী এবং অনামী শিল্পীদেরও সংসারে পড়ছে। দেখুন।
মহালয়ার চণ্ডীপাঠে ঘুম ভাঙতে আর খুব বেশি দেরি নেই। পুজো আসতে বাকি 3 মাসেরও কম সময়, কিন্তু করোনাকালে পুজোর আগের সেই চেনা উন্মাদনা এবার কার্যত উধাও। অর্থনীতির যা হাল, তাতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচের কথা ভাবতেই পারছেন না উদ্যোক্তারা। বাজেটের টানে থিম ছেড়ে সাবেকি একচালা প্রতিমায় নমনম করে পুজো সারার পক্ষপাতী অনেকেই। এ যেন স্বাদ আর সাধ্যের সেই চিরপরিচিত লড়াই। আর এই পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি শিল্পীরাও। এই বছরে যদি পুজো হয়, মানে এদিকে সরকার, তার সঙ্গে পুজো কমিটি এবং শিল্পীরা কাঁধে কাঁধ মিলিয়ে যদি খুব কম সময়ে পুজো করে, আমার মনে হয় এবছর বেশি ভালো থিম শিল্প গড়ে উঠবে। এটা ভীষণ ভীষণ জরুরি এবছরে। চিন্তা ভাবনাগুলো খুব সুন্দর করে, খুব কম পয়সা দিয়ে আমাদের এই পুজো শিল্প আঙিনাকে বাঁচিয়ে রাখতে হবে। দুর্গাপুজো অক্টোবরের শেষ সপ্তাহে। করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে অক্টোবরে পরিস্থিতি কি দাঁড়াবে কেউই বুঝতে পারছেন না। সেক্ষেত্রে শেষ মুহূর্তেও পুজোর প্ল্যানিং ওলটপালট হয়ে যেতে পারে। ইতিহাস সবসময় এই কথাই বলে, ক্রাইসিসে শিল্প আরো ধারালো হয়েছে। তো আমার কিন্তু ডে 1 থেকে আমি বলেছি যে এই বছর দুর্গাপুজোকে ঘিরে যে শিল্প কলকাতাবাসী দেখতে চলেছে, সে যে ফরম্যাটেই হোক না কেন, সেটা যদি একটা ঘট বসিয়েও পুজো হয়, সেটা কিন্তু ইউনিক কিছু এবং নতুন কিছু। কারণ সকলের যে ভাবনার যে লেয়ার আমাদের, সেটাকে কিন্তু একটু নাড়িয়ে দিয়েছে। পুজোর এই বিরাট আয়োজনের সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য কর্মীর রুজি রুটি। তাদের কথাও মনে রাখতে হচ্ছে বড় শিল্পীদের। একজন আর্টিস্ট আমি বলতে পারি যে এবছর আমি আমার ক্লাবগুলোকেও বলেছি যে সকল লোকরা আমাদের সঙ্গে কাজ করতো এবং তাদের কথা মাথায় রেখে, তাদের কথা মাথায় রেখে তারা যাতে তাদের পারিশ্রমিকটা ঠিকঠাক পায়, ন্যূনতম সেই বাজেটটুকু নিয়েই আমরা কাজটা করার প্ল্যান করছি যদি সম্ভব হয়। এবং সেক্ষেত্রে আমি আমার রেমুনারেশনটা হয়তো নিলামই না এবছর, সেটাও আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি। বাজেটের টানে থিমের জায়গা নিচ্ছে সাবেকি একচালা। স্বাভাবিকভাবে অনেক দামি বিরাট প্রতিমার চাহিদাও কম। মৃৎশিল্পীরা বলছেন তাঁরাও সেভাবেই এগোচ্ছেন। বড় পুজোগুলো বেশিরভাগ আপনার কর্পোরেট নির্ভর। এবার কর্পোরেট নির্ভর যেহেতু বড়গুলো পুজোগুলো, তাতে একটা প্রভাব তো অবশ্যই ফেলবে, এতে কোনো দ্বিমত নেই। এখন বিপদ এসছে, আমরা এই বিপদকে মোকাবিলা করবো, এটার মধ্যে প্রতিজ্ঞা থাকবে। আর কম বাজেটে ভালো কিছু করার এই তো সুযোগ, আপনাকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে। গত প্রায় 7 মাস ধরে গোটা বিশ্ব এক অদৃশ্য অসুরের সঙ্গে লড়াই চালাচ্ছে। এবার মহিষাসুর মর্দিনীর আরাধনাকেও চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে সেই করোনা ভাইরাস। সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি সরাসরি কথা বলবো শিল্পী সনাতন দিনদার সঙ্গে। সনাতন দা, আমি যেরকম বলছিলাম যে পশ্চিমবঙ্গে পুজোর সময় অন্তত শিল্প এবং অর্থনীতি একেবারে হাতে হাত ধরে চলে। তার কারণ আপনাদের মতো নামী শিল্পীরা, আপনাদের ঘিরে আবার অসংখ্য অজস্র কর্মসংস্থান হয়। বহু গ্রামের মানুষ একজন শিল্পীর সঙ্গে যুক্ত হয়ে এই সময় যে মণ্ডপগুলো, যে শিল্পর কাজগুলো দেখে আমরা মুগ্ধ হই, সেইগুলোর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। ইতিমধ্যেই দুটো সমস্যা শুনছি। এক হচ্ছে বায়নার সংখ্যা কমে গেছে, এবং 2 হচ্ছে যে বাজেটে কাটছাটের আর্তি। পুজো কর্তারা জানাচ্ছে যে এবারে বাজেট কম, একটু কম পয়সা করে দিন। আমি বলছি যে একটা তো যে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও দুর্ধর্ষ শিল্প সামনে আনা যায়, সেটা আপনাদের ব্যুৎপত্তি সেখানেই, এবং সেটা আপনারা করেও দেবেন। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে যত শিল্পী নিয়ে, যত গ্রামের মানুষ নিয়ে হয়তো আপনি কাজ করতেন, তার থেকে সংখ্যাটা কমানো হলে সেটা তো সেই মানুষগুলোতেও একটা ধাক্কা। এই গ্রামের মানুষগুলো হয়তো এই 4টে দিনের রোজগার দিয়ে গোটা বছরটা তাদের টানতে হয়, সেরকমই পরিকল্পনা থাকে। কি মনে হয় সনাতন দা? আমার কাছে তো বিভিন্ন গ্রাম প্রান্তরে যেসব আমার সহশিল্পীরা কাজ করতেন আমার সঙ্গে, তো তাদেরকে আমি বলেছি, দেখো সবাইকে আমি কাজে নিতে পারবো না, কারণ এবছর অর্থনৈতিক অবস্থা খুব খারাপ এবং আদৌ পুজো হবে কিনা সেটা খুব সন্দেহের। পুজো তো আমরা করবই, হবে, সেভাবেই এগোচ্ছে সব কিছু। তো আমরা বলেছি যে যেখানে 100 জনের জায়গায় সেখানে আমরা তো 80 জনকে নেবো কাজ করতে, কিন্তু বাকি 20 জন আমরা চেষ্টা করছি 100 জনকে নিয়ে। কিন্তু এইটাই বলেছি যে যেহেতু খুব কম বাজেটে পুজো হবে, পুজো কমিটিরা তারা বিভিন্ন রকম অর্থ সাহায্য করতে সেভাবে পারবে না। তাদেরও বিধিনিষেধের মধ্যে রয়েছে, নানা রকমভাবে তাদেরকে তাদের বিভিন্ন রকম এই স্যানিটাইজ করা এবং তাদের ডাক্তার দেখানো সব কিছু করতে হবে। তো এর মধ্যে থেকে তাদেরকে আমি এটাও বলেছি, হয়তো তারা যে পারিশ্রমিক পায় সেই পারিশ্রমিকটা অন্তত কম নিয়ে কাজ করতে, তো তারা তাতেই রাজি এবং কম সময়ে তারা দিনরাত কাজ করতে রাজি, কারণ তারা শুধু চাইছে একটু
অন্য সংস্থান জোগাড় করতে। কারণ এই এতদিন বসে থাকার পর 4 মাস 5 মাস এরা তো একটু বসে থাকে এই পুজোর সময়, একটু পরিবারের মুখে অন্ন তুলে দিতে, একটু নতুন কাপড় তুলে দিতে। তো এই জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পুজো কমিটির সঙ্গে এবং সরকারের সঙ্গে চাইছি যে এই উৎসবটা, এই দুর্গাপুজো উৎসবটা হোক, নাহলে সারা ভারতবর্ষের আর্থসামাজিক পরিকাঠামো ভেঙে পড়বে এবং এটা ভয়ঙ্কর কুদিন আসতে চলেছে। এবছর পুজো আমাদের করতেই হবে, তবে আমি বলি যে ঘট পুজো হবে না। কারণ আমরা তো আসলে এই একটা দৃশ্যকলা শিল্পকলাকে তুলে ধরার চেষ্টা করেছি দীর্ঘ 20-25 বছর ধরে। হ্যাঁ, শুধু ওই ধর্ম নয়, ধর্মকে ছাপিয়ে গিয়েও একটা উৎসব মুখর প্রাঙ্গণ, একটা শিল্পকলা আমরা এই দুর্গাকে কেন্দ্র করে আমরা তৈরি করেছি। তো সেটাকে এবছর আমরা ভাঙতে দেবো না, হয়তো খুব ছোট করে। আর ছোট করে বলে তো কিছু হয় না, হয়তো খুব কম বাজেটেও অনেক অনেক ভালোভাবে, আরও অন্যরকমভাবে আমাদের সহশিল্পীরা বা আমাদের জুনিয়র সিনিয়র শিল্পীরা বসে রয়েছে, মুখিয়ে রয়েছেন যে কিভাবে তাদের প্রতিভাকে এবছর এই দুর্গাপুজো শিল্পকে আরও সপ্রতিভ করে তুলতে এবং মানুষের মুখে বা মানুষকে একটু আনন্দ দিতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সনাতন দিন্দা যেরকম বলছিলেন যে অর্থনীতির ভিতটা অন্তত আমাদের রাজ্যে অনেকটা, গোটা বছরের অর্থনীতির ভিতটা কিন্তু কেন্দ্র করে ঘোরে দুর্গাপুজোর এই 4টে দিনকে, যার ফলে এই 4টে দিন যদি তার নিজের চেহারায় অন্তত কিছুটা ছোট আকৃতিতে হলেও পুরনো চেহারায় দুর্গাপুজো যদি না থাকে, সেটা শুধু যে আমাদের শিল্পবোধকে, আমাদের গোটা জাতির আবেগকে ধাক্কা দেয় তা নয়, সরাসরি ধাক্কা দেয় অর্থনীতিকে, যার ফলে সেদিকে নিঃসন্দেহে প্রত্যেকে সচেতনভাবেই প্রত্যেকটা পদক্ষেপ রাখছেন। আমি আলোচনার এই পর্যায়ে কুমোরটুলির ছবিটা দেখাবো, যেখানে একদিকে কর্মী সংকট, তার কারণ অনেক শিল্পী যারা দূর দূরান্ত গ্রাম থেকে আসেন তারা কিন্তু এই করোনার সময় আক্রান্ত হতে চাননি, তারা ফিরে গেছেন, যার ফলে একদিকে যেমন বায়নার সংখ্যা কমেছে, কর্মীর সংখ্যাও পাশাপাশি কমেছে। সংকট আছে কুমোরটুলিতেও, দেখুন। মন্বন্তরে মরি নিয়ে আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কথা লিখেছিলেন ঠিকই, কিন্তু করোনা নামক এই মহামারী নিয়ে ঘর করতে গিয়ে ঘর চালানোটাই দায়ী হয়ে উঠেছে। কুমোরটুলিতে একদিকে বায়না প্রায় নেই বললেই চলে, অন্যদিকে করোনার আতঙ্কে অধিকাংশ শিল্পীরাও আসছেন না। আর এই জোড়া ফলায় দুর্গাপুজোর আগে কুমোরটুলির চেনা ব্যস্ততার ছবিটা উধাও, বদলে একরাশ উদ্বেগ আর আশঙ্কা। অন্যান্য বছর এ সময় দম ফেলার ফুরসত থাকে না কুমোরটুলির শিল্পীদের, প্রতিমা তৈরির কাজ চলে পুরো দমে। করোনা এবার সব বদলে দিয়েছে, প্রতিবার যা বায়না হয় এবার তার অর্ধেকও মেলেনি, মাথায় হাত শিল্পীদের। পয়লা বৈশাখের দিনকে কিছু অর্ডার পত্র পাই, সেদিনকে আমাদের দুর্গা ঠাকুরের বায়নাও হয় আর কিছু লক্ষ্মী গণেশ করি। তা যখন আমি দেখলাম আমার অন্নপূর্ণা ঠাকুরগুলো ক্যান্সেল হতে থাকলো, তখন আর আমি লক্ষ্মী গণেশটা করিনি। পয়লা বৈশাখের দিন সকালবেলা একটা বিশাল ঝড় এলো, যে আমেরিকার ঠাকুরটা হবে না, ক্যান্সেল হয়ে গেল। প্রতি বছর এই সময় থেকে কুমোরটুলির প্রতিমা বিদেশে পাড়ি দিতে শুরু করে, কিন্তু বিশ্বজুড়ে করোনার দাপট, তাই বাতিল হচ্ছে বিদেশের একের পর এক অর্ডার। মাথায় হাত পড়েছে শিল্পীদের। কুমোরটুলির প্রতিমা শিল্পী কৌশিক ঘোষের কাছে গত বছর বিদেশ থেকে 32টি প্রতিমার অর্ডার এসেছিল, এবার সেই অর্ডারের সংখ্যা নেমে এসেছে 8-এ। কুমোরটুলির শিল্পী কৌশিক ঘোষের দাবি, বিদেশের অর্ডারের মধ্যে অধিকাংশই আসে আমেরিকা এবং ইংল্যান্ড থেকে, কিন্তু এই দুই দেশেই কামড় বসিয়েছে করোনা। আমেরিকায় করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা বিশ্বের মধ্যে সব থেকে বেশি। মঙ্গলবার পর্যন্ত আমেরিকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 52 লক্ষ পেরিয়েছে, আর মৃতের সংখ্যা 1,66,000-এর কিছু বেশি। ব্রিটেনের পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নয়। মঙ্গলবার পর্যন্ত ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা 3,11,641, আর মৃতের সংখ্যা 46,526। তার প্রভাব পড়েছে প্রতিমার অর্ডারেও। শিল্পী কৌশিক ঘোষের দাবি, গতবার যেখানে আমেরিকা থেকে 7টি অর্ডার এসেছিল, এবার সেখানে মিলেছে 3টি। গতবার ইংল্যান্ড থেকে 5টি অর্ডার এলেও এবার এসেছে মাত্র 1টি। 30-32টার মতো বিদেশে প্রতি বছর যায়। এবছরের পরিস্থিতি খুব খারাপ। এবছরে এখনো অবধি যেটা গেছে 7-8টার মতো গেছে। এখনো অবধি ইউএসএ চলে গেছে 3টে, জার্মানি আছে 2টো, ইটালিতে এবার ক্যান্সেল হয়েছে, ইউকেও একটা ক্যান্সেল হয়েছে, ইউকেতে একটা যাচ্ছে। যেখানে 30-32টা 35টা ঠাকুর যায়, সেখানে 8-9টা যাওয়া মানে অনেকটাই ডর।
একই অবস্থা কুমোরটুলির প্রতিমা শিল্পী প্রদ্যুৎ পালে। তার দাবি, ইতালির বেশ কয়েকজন পুজো উদ্যোক্তা কথা বলে রেখেছিলেন, কিন্তু শেষমেশ একটিও অর্ডার চূড়ান্ত হয়নি। একটা সময় করোনা আক্রান্ত মৃতের সংখ্যার নিরিখে প্রথম সারিতে ছিল ইতালি। মঙ্গলবার পর্যন্ত ইতালিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2.5 লক্ষের কিছু বেশি। মৃত্যু হয়েছে 35,000-এর বেশি মানুষের। এই পরিস্থিতিতে কোপ পড়েছে ইতালির পুজোয়, আর তার জেরে মাথায় হাত কুমোরটুলি শিল্পীদের। এইবারে একটা ঠাকুর আমার বাইরে যাচ্ছে না। ইতালি থেকেও একটা যোগাযোগ হয়েছিল, যেটা রোমে যায়, একটা পুজো আছে, ওরাও বললো না, আমরা এই বছর তো কোনো প্রশ্নই আসছে না যাওয়ার। ইংল্যান্ড থেকে দুটো কথা হয়েছিল, ওরাও পরে না করে দিয়েছে। এই বছরে প্রায় 5-6টা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো একদমই এই সিচুয়েশনের জন্য হলো না। থিম শিল্পী স্বরূপ নন্দী জার্মানিতে থিম সহ প্রতিমা পাঠানোর অর্ডার পেয়েছিলেন, কিন্তু তারপরই সেখানে ছড়াতে শুরু করে করোনা। মঙ্গলবার পর্যন্ত জার্মানিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,18,514, মৃত্যু হয়েছে 9,265 জনের। এই পরিস্থিতিতে পুজোর বাজেট কাটছাট করতে বাধ্য হয়েছেন জার্মানির উদ্যোক্তারা। শেষমেশ ছোট করে শুধু প্রতিমার অর্ডার আসে শিল্পী স্বরূপ নন্দীর হাতে। স্টুটগার্টের প্রথম সার্বজনীন দুর্গাপুজো বছরখানেক আগে থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিল এই ঠাকুরটা তৈরির জন্য, এবং অনেক পরিকল্পনা ছিল যে একটা ছোট থিম পুজো যাতে বিদেশে করা যায়, কিন্তু করোনা পরিস্থিতিতে সমস্ত সমস্যা সামনে এসছে। তো আপাতত অনেক ডিজাইন চেঞ্জ করে আপাতত শুধু পুজোর জন্যে একটা প্রতিমা এবং তার একটু অলঙ্করণ করা গেছে। করোনার বারবারন্ত শুরু হওয়া থেকে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, এমনকি পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের মূর্তিও সেভাবে বিক্রি হয়নি এবার। শিল্পীরা বলছেন, এইসব পুজোর প্রতিমা বিক্রি করে যে আয় হয়, সেটাই কাজে লাগানো হয় দুর্গা প্রতিমা তৈরির মূলধন হিসেবে। ফলে একদিকে বাইনা নেই, অন্যদিকে টান পড়ছে মূলধনেও। অনেকে তো প্রতিমা গড়ার কাজই শুরু করতে পারেননি। 4 মাস ধরে কাজ বন্ধ ছিল, আমরা আস্তে আস্তে কাজ শুরু করেছি। যেমন ছোট ছোট লক্ষ্মী, কালী, যেগুলো আগে আমাদের হয়ে থাকতো চৈত্র মাসে, বৈশাখ মাসে, সেগুলো প্রায় হয়নি। এই মাঝে কিছুদিন যে রথযাত্রার সময় আমাদের একটা উৎসাহ পেয়েছিলাম যে আবার নতুন করে পুজোর উৎসাহ নিয়ে আমরা কাজকর্ম করব। কিন্তু আবার যেই লকডাউন শুরু হওয়ার ফলে অনেক কারিগর বাড়িতে যারা রয়েছে তারা আসতে যাচ্ছিল, কিন্তু ট্রেন চলছে না বলে আসতে পারছে না অনেকে। নদিয়া, মেদিনীপুর, বর্ধমান, উত্তর 24 পরগনার মতো জেলা থেকে প্রচুর শিল্পী কাজ করতে আসেন কুমোরটুলিতে, কিন্তু এবার করোনা পরিস্থিতির জেরে ভিন জেলার বহু শিল্পী কলকাতায় আসতে ভয় পাচ্ছেন। শিল্পীদের একাংশের বক্তব্য, এবছর করোনার আবহে এই ছবিটা কিছুটা হলেও ভিন্ন। বহু শিল্পী এখান থেকে নিজেদের গ্রামে ফিরে গিয়েছেন, বা যারা গ্রাম থেকে এই সময় আসতেন তারা কেউ আর আসতে চাইছেন না। ফলত মৃৎশিল্পীদের মাথায় এখন চিন্তা একটাই, যে এবছর তারা যে বায়না পেয়েছেন, যে বরাদ্দ প্রতিমার জন্য পেয়েছেন, শেষ পর্যন্ত কুমোরটুলির এই ঘর থেকে সেই প্রতিমাগুলো মণ্ডপ পর্যন্ত পৌঁছবে তো। এই যে ঘরগুলো ফাঁকা দেখছেন না, পুরো এই টাইমে আমার একটা মানুষ বসে, মানে আমার এই যে কথা বলছি না, কথা বলার সময় দাঁড়িয়ে কথা বলতে হতো। ভর্তি দুর্গা ঠাকুর থাকে, বাইরে থাকে, এই যে ফাঁকা অবস্থাটা দেখছি না, খুব দৃষ্টিকটু লাগছে। আর আমি এখন আর বায়না এখন আপাতত নিচ্ছি না, পরে পরিস্থিতি বুঝে আমি আবার বায়না নেবো, কারণ কারিগর ছাড়া এই কাজটা কেউ তুলতে পারবে না। সব মিলিয়ে করোনা সংকটকালে কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই করছে কুমোরটুলি। সঞ্চয় মিত্র, অরিত্রিক ভট্টাচার্য, সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার আসবো ব্যবসার কথায়। বলছিলাম অর্থনীতি এইভাবে যুক্ত যে কোটি কোটি টাকার ব্যবসা হয় শুধু এই রাজ্যে দুর্গাপুজোকে কেন্দ্র করে। সেটা বড়বাজারের দোকান বলুন, কিংবা গড়িয়াহাটের ফুটপাতের দোকান, একদম সাজানো শপিং মল বলুন, কিংবা হয়তো নিউ মার্কেটের কোনো দোকান। কিন্তু ইতিমধ্যে করোনা কালে প্রত্যেক ব্যবসায়ী ধাক্কার মুখোমুখি পুজোর আগেই। পুজো মানেই নতুন জামা, আর পুজোর জামা কাপড় নিয়ে আগ্রহ আবেগ সবটাই আলাদা। সেই কবিগুরু কবি লিখে গেছিলেন, আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিধু 2 ভাই ছুটোছুটি করে তাই, আনন্দে দুহাত তুলে নাচে, পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছো কিনে, পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে। এখন ই কমার্সের যুগে সারা বছর কেনাকাটার ফলে সেই আবেগ কিছুটা কমলেও পুজো আসতেই কি পেলি, কি কিনলি, কিংবা কি দিলি, এইসব কথাবার্তা কিন্তু আগের মতোই শোনা যায়। অন্যান্য বছর এই সময় থেকে অল্প অল্প করে শুরু হয়ে যায় পুজোর কেনাকাটা। শপিং মল থেকে ফুটপাতের স্টলে জমতে শুরু করে ভিড়।
কিন্তু করোনা আবহে এবার ছবিটা পুরোপুরি বদলে গিয়েছে। দু হাতে টাকা খরচ করার মতো সাহস কিংবা পরিস্থিতি কোনোটাই নেই। দমদমের বাসিন্দা রাজন্না রায় একটি হোটেলে চাকরি করতেন। লকডাউনে পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। চাকরি গিয়েছে রাজন্নার। পুজোর কেনাকাটার কথা ভাবতেও পারছেন না তিনি। কিছু যেগুলো খুব জরুরি সেইগুলো কিনতে হবে, আমার নিজের জন্য নয়, অন্যকে দেওয়ার জন্য যখন কিছু জরুরি সেগুলো অবশ্যই কিনবো, কিন্তু নিজে পরে মজা করব ওরকম কিছু কেনার কোনো ইচ্ছা নেই। পাইকপাড়ার বাসিন্দা জয়ন্তী সরকার পেশায় নাট্যকর্মী। অন্যান্যবার পুজোর কেনাকাটা নিয়ে নানা পরিকল্পনা থাকে, কিন্তু এবার কিছুই নেই। আজকে যে জায়গায় দেশ দাঁড়িয়ে, মানুষ দাঁড়িয়ে, সে জায়গায় দাঁড়িয়ে মানুষের পাশে মানুষের পুজো করাটাই, মানুষের উপকার করাটাই আমার মনে হয় এখন শ্রেষ্ঠ কাজ। অতিরিক্ত ব্যয় করে কি লাভ, বরঞ্চ সেই অর্থটা যদি আমি কাউকে সাহায্য করতে পারি বা কাউকে, অলরেডি আমরা মানে গ্রুপ থেকে তো দিচ্ছি, আশেপাশে পারিপার্শ্বিক যারা থাকে তাদেরকে চাল ডাল এসব দেওয়া থেকে মানে আমরা এখনো করি। একদিকে চাহিদায় ভাটা, অন্যদিকে কাঁচামালের যোগানেও ঘাটতি। ব্যবসায়ীরা পড়েছেন উভয় সংকটে। ভেবে ভেবে রাতের ঘুম উড়েছে তাদের। যেখান থেকে আমাদের মাল আসে ওখানে অনেক পরিযায়ী শ্রমিকরা কাজ করে, তো তারা চলে গেছে, তারা এখনো ফিরে আসতে পারেনি। প্রোডাকশন লাইনেও যথেষ্ট গ্যাপ তৈরি হয়ে গেছে। 5 রকম কারণে আমরা খুব একটা আশাতীত নয়। লকডাউনের জেরে চৈত্র সেল, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, এমনকি ঈদেও এবার ব্যবসা হয়নি। পূজায় একটু কেনাকাটা হলে ধাক্কা কিছুটা সামলানো যেত, কিন্তু এখনো সেই আশা বিশেষ দেখছেন না বিক্রেতারা। ঘরের পুঁজি লাগিয়ে সবাই আমরা ব্যবসা করছি, যা মোটামুটি ইনভেস্ট করেছি এখানে মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। সবাই 1 পিস 2 পিস যা বিক্রি হচ্ছে সেগুলোই মোটামুটি খেয়ে শেষ করছে। দুর্গাপুজো মানে নতুন জামা জুতো কেনা, ঘরদোর সাজানো, উপহার দেওয়া, সব মিলিয়ে হাজারো কেনাকাটা। ফলে শুধু দুর্গাপুজোকে কেন্দ্র করে যে ব্যবসা হয় সেটাও বিরাট অঙ্কের। সর্বভারতীয় বণিক সভা অ্যাসোচেমের সমীক্ষা অনুযায়ী 2013 সালে পুজোকে কেন্দ্র করে ব্যবসা হয়েছিল প্রায় 25,000 কোটি টাকার। 2015 সালে দুর্গাপূজায় ব্যবসা হয়েছিল প্রায় 40,000 কোটি টাকার। অর্থাৎ প্রতি বছর গড়ে 35% বহর বেড়েছে পুজোর ব্যবসা। অর্থনীতিবিদদের মতে এর থেকেই বোঝা যায় 2020-তে দুর্গাপুজো কেন্দ্রিক ব্যবসায় কতটা ক্ষতি হতে পারে আর তার জেরে কত মানুষ পথে বসতে পারেন। পশ্চিমবাংলাতেই কয়েকশো কোটি টাকার ব্যবসা হয়, হয়তো 300-400 কোটি টাকার ব্যবসা কম করে হয়। আন্তর্জাতিক এবং জাতীয় সব স্তর মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা শুধু দুর্গাপুজো মারফত হয়। মৃৎশিল্পী যারা প্যান্ডেল প্রস্তুত করেন, যারা লাইটিং এর সঙ্গে যুক্ত, যারা অন্যান্য বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকেন এই উৎসবের মরশুমে, তারা কিন্তু এই সময় কাজ ততটা পাবেন না বলে আমার মনে হচ্ছে। ফলে এর একটা লিঙ্গারিং এফেক্ট থাকবে। ফলে সরকারকে এই ধরনের ইন্স্যুরেন্স স্কিম বা কোনো এক ধরনের সাপোর্ট মেকানিজম কন্টিনিউয়াসলি কিন্তু পুশ করে যেতে হবে। অন্যান্যবার পুজো এগিয়ে এলে যাদের মুখে হাসি ফোটে, এবার তাদের মুখে অন্ধকার। আগামী কয়েক মাসে কি পরিস্থিতির উন্নতি হবে? আশঙ্কারই আধার কি খুঁজবে? সেই প্রার্থনাই করছেন লক্ষ লক্ষ মানুষ। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সঞ্চয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর দীপ্তেন্দ্র সরকারের কাছে যাব। ডক্টর সরকার, ঘুরে ফিরে আবার সেই জীবন বনাম জীবিকার টানা পড়েন। আমি শুরুই করেছিলাম এই বলে যে এই উৎসবে যদি বাঙালি সামিল না হতে পারে সেটা মানসিকভাবে একটা গোটা জাতি ভেঙে পড়বে। তাই সব থেকে ভালো খবর কোনটা? যে দুর্গাপুজো হচ্ছে। কি চেহারায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা পরের প্রশ্ন। দ্বিতীয় যেখানে আসবো, উল্টো দিকের ছবিটা, যে লক্ষ লক্ষ মানুষ রাসবিহারী এভিনিউ ধরে হাঁটছে। আমি বলছি তাদের কোন পরিকাঠামো সামলানো যাবে? আমরা হয়তো বলবো কলকাতা পুলিশ কি করছে, বাংলার পুলিশ কি করছে, কিন্তু লক্ষ লক্ষ দর্শনার্থী, তার যদি অর্ধেকও যে সংখ্যাটা গ্রাম থেকে শহরে শুধু ঠাকুর দেখতে আসেন, সেটাও যদি কলকাতা শহরে পা রাখে, বা পুজোর সময় গ্রামে জেলায় জেলায় যে ভিড়টা হয় সেই ভিড় যদি হয়, আমি বলছি কোন পরিকাঠামো সেটা সামলানো যাবে আমার অন্তত জানা নেই। আর একদম তৃতীয় অংশটা, যে করোনাকালে সেই ভিড় যদি হয় এবং করোনার প্রকোপ এমনই মারাত্মক থাকে, তার যে কি ফল হবে ভাবতেও আমার ভয় লাগছে। ডক্টর সরকার, পুজোয় কি হবে? প্রথমে বলি, এই বছরটাকে পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদরা একটাই কথা বলেছেন, এটা হচ্ছে ব্রেক ইভেন, মানে নো লস নো গেন ইয়ার। অর্থাৎ আমরা কেউ লাভ করব না এই বছরে, এটাই অর্থনীতিবিদদের প্রেডিকশন। এবং প্রায়োরিটির দিক থেকে আমরা জীবনকেই ওপরে রাখবো জীবিকার জায়গায়। সবাই আজকে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে আছে।
এই যে জীবনকে আমরা হারাতে থাকবো, পাশে যখন আমরা দুর্গাপুজোকে দেখব, আমি আলাদাভাবে দুর্গাপুজোর একটা আলাদা সিগনিফিকেন্স পাচ্ছি। এই দুর্গাপুজো হচ্ছে রিলিজিয়ন বা রিলিজিয়নের গণতন্ত্রীকরণ, অর্থাৎ বাড়ির পুজোর থেকে 12 আড়ি মানে 12 জন বন্ধু, সেখান থেকে সার্বজনীন। এই যে উত্তরণ ঘটেছে 12 জন বন্ধুর হাত দিয়ে বাঙালি সমাজে একটা রেনেসা ঘটেছে। আমরা আজ থেকে 340 বছর আগেকার ইতিহাসের যদি আরেকবার ঘটতে থাকে তাহলে আমরা আরও বেশি খুশি হব। আমরা কি চাইবো, আবার সেই 12টা বন্ধু প্রত্যেকটা সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে 12 জন ইয়ার বা 12 জন বন্ধু মিলে একটা সংগঠন তৈরি করুন। কারণ পুজো আসতে হয়তো আরও 2.5 মাস বাকি আছে, কিন্তু এই সময় আমাদের আরও 1200 জনকে আমরা হারাতে পারবো না। এবং এটা করবার জন্যে যেটা লাগে, সবাই তো জানেন পুজোর থিম হবে এবার নিশ্চয়ই আমফান হবে, অথবা করোনার ক্রাউনটা আমরা দেখতে পাবো, কে কত ভ্যাকসিনের ছবি দিতে পারবে আলোতে সেইটা দেখতে পারবো, কিন্তু তার আগে 2500 লোক মারা যেতে পারে। সুতরাং এই জায়গায় কমিউনিটি এম্পাওয়ারমেন্ট বা সার্বজনীন সমাজকে বাঁচাতে গেলে 12টা বীর ক্লাবের মেম্বারের দরকার। কি দরকার না, আমি আবেদন জানাবো যে আমরা একটা কমন থিম আনি। এই থিমটা হবে ঘটি পুজো, হতে পারে নাও হতে পারে, কিন্তু আগামী 2 মাস আমাদের একটা কমন থিম থাকবে। আমার পাড়ায় কোনো একজন করোনা রোগী যেন লিঞ্চ না হন, আমার পাড়ায় একজন করোনা রোগীর কাছে আমি যেন একটা পালস অক্সিমিটার পৌঁছে দিতে পারি। এই যে নতুন আবেদনটা আমি আপনাদের জানাচ্ছি, এটা প্রত্যেকের কমন থিম হওয়ার দরকার। থিমটা কি, 12 জন মানুষ, যারা 12 জন পুজো শুরু করেছিলেন, এরকম প্রত্যেকটা পাড়ায় 12 জন ইয়ার এখন আপনারা 12টা পালস অক্সিমিটার কিনুন। আপনি এই 12টা পরিবার যদি আপনার পাড়ায় আক্রান্ত হয়, তাদের সবাইকে স্মার্টফোনের দিনে একবার ফোন করুন যে মেসোমশাই আপনার পালস অক্সিমেট্রিতে 94-এর ওপরে আছেন কিনা। যদি আপনি এরকম 12টা পরিবারকে আপনার পাড়ায় বাঁচাতে পারেন, এই 12টা পরিবারকে যদি মানসিক যোগাযোগ তৈরি করতে পারেন, তাহলেই কিন্তু 12 ইয়ারি থেকে এই পুজো সত্যিকারের সার্বজনীন হয়ে উঠবে। আমি নিশ্চিত যদি আমরা এই লড়াইটা লড়তে পারি, এই আবেদনটা আমরা প্রত্যেকটা পুজো কমিটির কাছে রাখবো যে 2 মাসে আপনারা এই সমাজকে একটা রেনেসা, একটা নবজাগরণ আনতে পারেন। এই যে 2 মাসের যাত্রা, এই যাত্রা যদি আমরা জিততে পারি, আমরা নিশ্চিত যে হয়তো ওই ভিড়কেও আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। এবং এই যুদ্ধ যত তাড়াতাড়ি জিতবো, তত তাড়াতাড়ি কিন্তু জীবন যুদ্ধ থেকে আমরা জীবিকার যুদ্ধে যেতে পারবো। এবং তার জন্যে প্রত্যেকটা সামাজিক কর্তব্য হিসেবে আমার আপনার প্রত্যেকের দায়িত্ব, ওই 12 ইয়ার মানে প্রত্যেকটা ক্লাবে 12 জন সদস্য লড়াই করুন তার পাড়াকে বাঁচানোর জন্যে। পালস অক্সিমিটার, একটা অ্যাম্বুলেন্স, একটা অক্সিজেন সিলিন্ডার আর 12টা পিপি জোগাড় করুন, যাতে কোনো মানুষ যেন রাস্তায় পড়ে না থাকে, কোনো মহিলা যেন তার স্বামীকে টানতে টানতে হসপিটালে না নিয়ে যেতে হয়। এইটা যদি 12টা ইয়ার করতে পারেন, তাহলেই কিন্তু সত্যিকারের সার্বজনীন দুর্গোৎসব আমাদের এবছরে আসবে। বাংলায় আবার নবজাগরণ ঘটবে বলে আমার বিশ্বাস। সুতরাং আমি এই আবেদনটা আপনাদের সবার কাছে রাখবো, সত্যিকারের সার্বজনীন দুর্গোৎসব যেন আমাদের সামনে আসে। অসাধারণ দীপ্তেন্দ্র দা। ডক্টর সরকার একটা সম্পূর্ণ অন্যরকম পুজোর মডেলের কথা বলছিলেন, যেখানে আমরা নিজেরা বাঁচবো এবং অন্যকে বাঁচাবো। নিঃসন্দেহে পূজাকর্তারা ভেবে দেখবেন, আমি নিশ্চিত। আর এবার ওই ভয়ের অংশে একটা গাণিতিক মডেল। দেখুন, ছোটবেলায় প্রচুর অঙ্কে, প্রচুর গণিতে আমি ভুল করেছি। আমি চাইবো যে এই নামী গবেষকরা তারা যে অঙ্কটা বের করেছেন, এই অঙ্কটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হোক। তার কারণ অঙ্কটা মারাত্মক। 22শে অক্টোবর থেকে দুর্গাপুজো শুরু হচ্ছে। গাণিতিক মডেলের ভিত্তিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কাল্টিভেশন অফ সায়েন্সের গবেষকরা বলছেন যে ওই সময় করোনার চেহারা মারাত্মক হতে পারে। অক্টোবরের শেষে করোনা আক্রান্তের সংখ্যা হতে পারে 45 লক্ষ। 30শে অক্টোবর পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছতে পারে 23,000 থেকে 40,000 পর্যন্ত। তবে আবার বলছি, আমি কায়মনোবাক্যে চাই যে এই নামী গবেষকদের এই যে গাণিতিক মডেলের ভবিষ্যৎবাণী অন্তত একবার মানুষের স্বার্থে তা ভুল প্রমাণিত হোক। উদ্যোক্তারা পুজোর বাজেট কাটছাট করছেন, সাধারণ মানুষ খরচ কমাচ্ছেন, ব্যবসায়ীরা সম্ভাব্য লাভ ক্ষতির অঙ্ক কষছেন।
তবে এসবের মাঝে সবার মনে বারবার উকি দিয়ে যাচ্ছে একটাই প্রশ্ন, পুজোর সময় রাজ্যের করোনা পরিস্থিতি কি দাঁড়াবে। এই প্রেক্ষাপটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের একটি গাণিতিক মডেল অনেকেরই রক্তচাপ বাড়াতে পারে। এবছর দুর্গাপুজোর ষষ্ঠী 22শে অক্টোবর, আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের গাণিতিক মডেল বলছে অক্টোবরের শেষে বাংলায় উপসর্গযুক্ত করোনা আক্রান্তের সংখ্যা হতে পারে 7.5 থেকে 10 লক্ষ, আর উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা হতে পারে 20 থেকে 35 লক্ষ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের গাণিতিক মডেল অনুযায়ী 30শে অক্টোবর পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা পৌঁছতে পারে 23,000 থেকে 40,000-এ। যে প্রতিষ্ঠানে গবেষণা করে নোবেল পেয়েছিলেন সিভি রমন, সেই প্রতিষ্ঠান বলছে আমাদের পাঁজিতে যখন দুর্গাপুজো, তখন এই রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে সর্বাধিক 40,000 মানুষের। এমনকি উপসর্গযুক্ত এবং উপসর্গহীন মিলিয়ে প্রায় 45 লক্ষ মানুষ আক্রান্ত হতে পারেন এ রাজ্যে। দুর্গাপূজা পালিত হয় দেশ জুড়েই, তাই ওই সময়ের দিকে নজর রয়েছে সারা দেশের মানুষের। তবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের গাণিতিক মডেল বলছে পুজোর সময় গোটা দেশের ছবিও যথেষ্ট সংকটজনক হতে পারে। এই পরিসংখ্যান অনুযায়ী অক্টোবরের শেষে দেশে উপসর্গযুক্ত করোনা আক্রান্তের সংখ্যা হতে পারে 75 লক্ষ থেকে 1 কোটি, আর উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা ততদিনে পৌঁছে যেতে পারে 2 থেকে 3 কোটিতে। 30শে অক্টোবর পর্যন্ত দেশে মৃত্যু হতে পারে 1,30,000 থেকে 2,10,000 করোনা আক্রান্তের। কতদূর যেতে পারে, সর্বনিম্ন কি হতে পারে, সেই রেঞ্জের মধ্যে। এর আগে আমরা যা যা ক্যালকুলেশন করেছিল সেগুলো ফিট করেছে, যে যে ক্যালকুলেশন হয়েছিল সেগুলো আমাদের অ্যাকচুয়াল ডেটার সঙ্গে ফিট করেছে, অ্যান্ড উই এক্সপেক্ট সিমিলার ট্রেন্ডস উইল কন্টিনিউ। চিকিৎসকদের একাংশ এই গাণিতিক মডেলের সঙ্গে একমত। আমরা যদি দেখি আমাদের টেস্ট পজিটিভ রেশিও ভারতবর্ষে, তাহলে এই মুহূর্তে আমরা রান করছি 7.6। তা বিভিন্নভাবে সরকারি প্রচেষ্টা তো আমাদের থাকছে যে টেস্টের সংখ্যাটা বাড়ানোর জন্য। তা আমরা যদি টেস্টের সংখ্যা বাড়াই, অটোমেটিক্যালি কেসের সংখ্যা বাড়বে। চিকিৎসকদের অপর অংশ অবশ্য বলছেন গাণিতিক মডেল সবসময় মহামারীর ক্ষেত্রে কার্যকর নয়। এই সংখ্যার বিশ্লেষণ করা যায়, নানান মডেল দিয়ে কাজ করে, কিন্তু কোনো বৈশ্বিক মহামারী মডেল মানে না, এটা বাস্তব। সুস্থতা যদি 60%-র ওপর থাকে, তাহলে এই সংখ্যাটা কিন্তু ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। তবে বিশেষজ্ঞরা একটা বিষয় একমত, কি হতে পারে তা নিয়ে শুধু চর্চা না করে পরিস্থিতি যাতে ভয়াবহ না হয়ে ওঠে সেই চেষ্টা করা উচিত সকলের। কলকাতা ডেফিনেটলি একটু তেতে উঠেছে, ইনফেকশনস আস্তে আস্তে বাড়ছে, এগুলো একটু চিন্তার ব্যাপার। যে সেটাকে দেখে ভূত দেখার মতো আঁতকে ওঠা না, তার থেকে আমি ওয়ার্নিংটা নেব, সেই ওয়ার্নিং এর ওপর আমি কাজ করব। এখনো বাকি 3 মাসের একটু কম সময়, এর মধ্যে কি পুজোর আকাশ থেকে করোনার মেঘ কাটবে, সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে সকলে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।